জন্যই আমরা সবাই বেঁচে গেলাম। অসাবধানতার কারণে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমাদের জীবনে এত বড় একটা ঝুঁকি আসতে পারে কখনো ভাবতেও পারিনি। পরে নেমেও পড়েছে। তারপর আমরা আবার হ্যালো এভরিওয়ান, তোর সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ। আজকে আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। বাবার মাথায় জল ঢালার ইচ্ছেটা অনেক দিনের, পূরণ হচ্ছেই না। তো আজকে ফাইনালি চলেই যাব। কোন শাড়ি কোন ব্লাউজ পরবো সকাল থেকে ভাবতে ভাবতে প্রায় বিকেল হয়ে গেল। ফাইনালি একটা শাড়ি সিলেক্ট করলাম। তো এই শাড়ি আর ব্লাউজটাই সিলেক্ট করলাম। এটা পরেই ভাবছি আজকে যাব। তারপর আর কি ঝটপট রেডি হয়ে গেলাম। সবাই মিলে সেজেগুজে বেরিয়ে পড়লাম। রাস্তায় গাড়ি রাখা ছিল সেখানে। রেল লাইন পার হতে গিয়ে যে আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটে যাবে কখনো ভাবতে পারিনি। অসাবধানতার কারণে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমাদের জীবনে এত বড় একটা ঝুঁকি আসতে পারে কখনো ভাবতেও পারিনি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সবকিছু যেন থেমে গেল। রেল লাইন ক্রস করার সময় লাইনের মাঝখানে গিয়ে গাড়িটা হঠাৎ করে এমন ভাবে ঝাঁকুনি লাগলো, সবাই প্রায় ছিটকে পড়ার মতো অবস্থা হয়েছিল। অল্পের জন্যই আমরা সবাই বেঁচে গেলাম। তো ফাইনালি আমরা বানেশ্বর মন্দিরের কাছাকাছি চলে এসেছি। কিন্তু এখানে এসে আমাদের আরেকটা সমস্যায় পড়তে হয়েছিল। এখান থেকে নাকি কোনো গাড়ি বা টোটো মন্দিরের সামনে যাবে না, তাই আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে এতটুকু জায়গা। তাই আমরা সবাই মিলে টোটো থেকে নেমে পড়লাম। কি বা করার আছে আর, তাই সবাই মিলে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। আজকে সারাদিন এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল যে রাস্তাঘাট জল কাদায় একাকার হয়ে গিয়েছে আর চারিদিকটা ভীষণ অন্ধকার ছিল। 10 থেকে 15 মিনিট হাঁটার পর ফাইনালি এখন মন্দিরে এসে পৌঁছলাম। এখানে আসার পর তেমন কোনো ভিড় পাইনি, কারণ এখন বাজে মাত্র 7:30টার মতো। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ দেরি করলে অনেকটা ভিড় হয়ে যায়। মন্দিরের মেন গেট দিয়ে ঢুকতেই দেখি এখানে মন্দিরে ঢোকার লাইন ছাড়া আর কোনো রাস্তা নেই। তো কি করার, তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে অন্য দিক দিয়ে বের হওয়ার রাস্তা আছে নাকি। কেউ কেউ তো এই বাসের মাঝখান দিয়ে বের হয়ে যাচ্ছে, কারণ মন্দিরে ঢোকার রাস্তা ছাড়া বাকি সবগুলো বন্ধ করে দিয়েছে। আমাদের দ্বারা ওইভাবে বের হওয়া সম্ভব হচ্ছিল না, তাই আমরা দাঁড়িয়েই রইলাম কিছুক্ষণ পরে একটা দাদাভাই এসে গেট খুলে বাইরে বেরোচ্ছিল। তো আমরা তখনই গেটের ভেতরে ঢুকে গেলাম। পুকুর থেকে জল নেওয়ার জন্য এত কষ্ট করে ভেতরে আসলাম, কিন্তু দেখো এই ঘাটটা বন্ধ করা ছিল। তারপর দেখলাম সোজাসুজি ঠিক তার উল্টো পাশেই স্নানের ঘাট তৈরি করা হয়েছে। আর বলো তো কি, না বুঝে শুনে আসলে যা হয় আর কি। আমরা তো ঝটপট করে চলে এসেছি, কাউকে কিছু জিজ্ঞাসা করিনি। তার জন্য আজকে আমাদের এত ঘোরাঘুরি করতে হচ্ছে। ঘাটে এসে আমি জল ভরে নিয়েছিলাম। আমি বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম, তাই স্নান করিনি। আর আমার ননদিনেরা স্নান করবে, তার জন্য তারা পুকুরে নেমেও পড়েছে। তারপর আমরা আবার চলে গেলাম সেই লাইনে। আমাদের আসতে একটু দেরি হয়েছে, তার জন্য লাইনটা দেখো একটু বড় হয়ে গিয়েছে। এখন বাজে প্রায় 8:35-এর মতো। আরো আমাদেরকে 3 ঘন্টার মতো বসে থাকতে হবে, কারণ 12টা না বাজলে গেট খুলবে না। বসে থাকতে থাকতে আমার তো প্রায় ঘুম পেয়ে গিয়েছিল আর মাথাটাও একটু ধরেছিল। অনেকটা সময় বসে দাঁড়িয়ে কাটানোর পর অপেক্ষার অবসান ঘটলো। টিকিট কেটে নিয়ে চলে গেলাম মন্দিরের দিকে। মন্দিরের ভেতর এতটা ভিড় ছিল যে নিজে ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তাই ভিডিও করা সম্ভব হচ্ছিল না। ভেতরে পুজো দিয়ে তারপর বাইরে এখানে নন্দী মহারাজকে প্রণাম করে চলে গেলাম আমরা প্রসাদ নিতে। প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। এইদিকে আমাদের টোটো চলে এসেছে। টোটোতে সবাই উঠে বসলাম। শুধু যাবার পরই দেখি রাস্তায় দাঁড়িয়ে কিছু দাদারা প্রসাদ বিতরণ করছে। আমাদের টোটোটাকেও দাঁড় করিয়ে প্রসাদ দিল, সাথে আবার ঠান্ডা শরবতও দিল। প্রসাদ খাওয়া শেষ হতে না হতেই সামনে আরো কিছু দাদারা প্রসাদ বিতরণ করছিল আনন্দ উল্লাসের সাথে। সেখানেও সেই খিচুড়ি আর ঠান্ডা শরবত। দাদাভাইগুলো খুব নাচানাচিও করছিল। ক্ষুধার্ত পথযাত্রীদের জন্য দাদারা এত সুন্দর ব্যবস্থা করেছে দেখে খুবই ভালো লাগলো। তারপর আর কি চলে এলাম বাড়িতে। রাতও অনেক হলো। টাটা, আজকের ব্লগটা এই পর্যন্তই।